আর পারছি না, এভাবে গোপালের কাছে হেরে যেতে পারছি না। কিছুতেই একটাও গুলি নিশানায় লাগছে না। একটু গণনা করে দেখুন তো রাজ্যতীষী। দীর্ঘ কয়েক বছর ধরে কৃষ্ণনগরের ঘাড়ে চেপে আছে। নামবে কবে? সেটা গণনা করে দেখতে হবে। দেখবেন আর কবে? সবার হাড়ে দুব্বো ঘাস গজিয়ে গেলে একটা প্রামাণিকের বেটা রাজসভায় আমাদের সাথে এক আসনে থাকে বলতে কইতে লজ্জা। অনেকবার অনেক রকম ভাবেই তো গোপালকে অপদস্থ করা হয়েছে, কিন্তু সবটাই তো ফক্কা হয়েছে। এভাবে তো হাতে হাত ধরে চুপ করে বসে থাকতে পারবো না। এই কিছু একটা উপায় তো বের করতেই হবে। সেই উপায়টা কি সেটাই বোঝা যাচ্ছে না। এমন একটা উপায় যেটা গোপালকে এই কৃষ্ণনগর থেকে লজ্জায় পালাতে বাধ্য করবে। হ্যাঁ ভাবছি, আপনারা ভাবুন। হ্যাঁ ভাবুন ভাবুন। উজির, মহারাজ কৃষ্ণচন্দ্র অনেকগুলো চিঠি পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, অনুদানের জন্য আবেদন করেছিল। হ্যাঁ, গত বছর খরাতে কৃষ্ণনগর খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। কৃষ্ণচন্দ্রকে এত্তেলা পাঠাও, আমি কৃষ্ণনগরে গিয়ে দুদিন থাকবো, আর ওখানে বসেই আমি অনুদানের অর্থ প্রদান করব। জো হুকুম জাহাপনা, আমি এখনই খবর পাঠাচ্ছি। তা রাজ্যের অবস্থা কিরকম নতুন মন্ত্রী? আগে মহারাজ, ওই যথাপূর্বং তথা পরম। মানেটা কি? আহা, একটু খোলসা করে বলো দেখি। মহারাজ, পূর্বে যা ছিল এখনো তাই আছে। তা পূর্বে কি ছিল আর এখন কি আছে সেটাই ঠিক করে বলতে বলেছি, সহজ কথায় বলো। মহারাজ, নতুন মন্ত্রী বোধহয় হেঁয়ালি ছাড়া কথা বলতে পারেন না। আসলে হেয়ালি বুঝতে গেলে যে আভিজাত্য লাগে সেটা তোমার মধ্যে যে একদমই নেই গোপাল। ওই আবার শুরু হলো, তোমাদের তো দেখি একেবারে সাপে নেউলে অবস্থা। আচ্ছা, সভার মধ্যে যদি এভাবে যুদ্ধ হয় তবে তো খুব মুশকিল নতুন মন্ত্রী। আমি দুঃখিত মহারাজ, এরপর থেকে আমি নিজেকে সংযত রাখব। আসলে কি জানেন মহারাজ, ওই সোজা কথা সোজাভাবে বললে সময় বেঁচে যায়, রাজকার্যে গতি আসে। তা ঠিক কথাই বলেছ। তা হ্যাঁ নতুন মন্ত্রী, এক কথায় বলো তো, রাজ্য এখন কেমন? মানে রাজ্যের মানুষজন কি বলছে? ভয়ে বলবো না নির্ভয়ে? এটা কি একটা কথার উত্তর হলো নতুন মন্ত্রী মশাই? মহারাজ আমাকে যদি এক কথায় জিজ্ঞেস করতেন তবে আমি বলতাম ভালো নেই মহারাজ। গোপাল, তোমার কাজ হলো ভাঁড়ামো করা, মানে যেটা তুমি পারো। রাজসভার কাজে তোমাকে নাক গলাতে কে বলেছে? আগে রাজ্যতীষী, আমার নাকটা বড় বেয়ারা, কিছু খারাপ হলেই আগে থেকে ওই খারাপ গন্ধ পেতে থাকে। মহারাজ, নবাবের দূত নবাবের পত্র নিয়ে এসেছেন। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। হয়তো আমার পাঠানো পত্রের উত্তর দিয়েছেন স্বয়ং নবাব বাহাদুর। মহারাজের জয় হোক। বলো বলো, কি সংবাদ? এই নিন নবাব বাহাদুরের ইত্তেলা। দাদু, তুমি আজ বিশ্রাম নিয়ে কাল সকালে বরং মুর্শিদাবাদ যেও। ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছা। শোনো সবাই, নবাব বাহাদুর আসছেন কৃষ্ণনগরে কাল রাতে। এ তো খুব ভালো কথা মহারাজ। হ্যাঁ, ভালো মানে? এ ভালোর যে কোনো সীমা পরিসীমা নেই। তবে তো অনেক দায়িত্ব পড়ে গেল। আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। সকাল থেকে রাতের আপ্যায়নের দায়িত্ব তাহলে কাকে 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 দেওয়া যায়? এই সময় আমার সভাকবি আর সেনাপতি দুজনেরই অসুখ। কি যে করি। মহারাজ, এই আপ্যায়নের দায়িত্ব গোপাল আর ভগবানের ওপর দিয়ে দিন। নবাব বাহাদুর গোপালকে পছন্দ করে, আর আমাদের নতুন মন্ত্রীর সাথেও আলাপটা হয়ে যাবে। রাজ্যতীষী গোপালকে লেজে গোবরে করার সুযোগ করে দিয়েছে। সুযোগটাকে কাজে লাগাতে হবে।
রাজ্যতীশী ঠিক বলেছে। এই আপ্যায়নের পুরো দায়িত্ব নতুন মন্ত্রী আর গোপালের ওপর ছেড়ে দিলাম। কি নতুন মন্ত্রী, তুমি রাজি আছো তো? মহারাজ, আমার গোপালের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে কোনো অসুবিধা নেই। আমি প্রস্তুত। গোপালের মতো বিচক্ষণ বন্ধুকে যদি কাজে পাই তাহলে আমি ধন্য হব। ঠিক আছে, সকালে জল খাবার থেকে রাতের খাবারের দায়িত্ব আমি ভগবান আর গোপালের ওপর দিলাম। উফ, এবারে গোপালকে লেজে গোবরে করে নবাবের কাছে বেইজ্জত করতে হবে। কি গোপাল, তোমার কথা কিছু বলো। আমরা কাজটাকে একটু ভাগাভাগি করে নিই। কিরকম কিরকম? এই ধরুন, কেউ সকাল আর সন্ধ্যার জল খাবারের দায়িত্ব নিল, আর কেউ ওই মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্ব নিল। এক কাজে দুজনের না ঢোকাই ভালো মহারাজ, তাতে কাজের চেয়ে ঠোকাঠুকি বেশি হবে। এইটা গোপাল ভালো বলেছে, তবে তাই হোক। এই রে, ঘুরে গেল যে বিষয়টা। না, মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্বটা আমার কাছেই রাখতে হবে। মহারাজ, আমি মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্বটা নিলাম। হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। বাহ বাহ বাহ, তাহলে তোমরা যে যার মতো আয়োজনে মেতে ওঠো। কোষাধ্যক্ষ তোমাদের হাতে অর্থ দিয়ে দিচ্ছে। মহারাজ, একটা নিবেদন আছে। বলছিলাম যে আমরা আমাদের মতো নবাবের আপ্যায়নের দায়িত্ব নিয়ে আগে নবাবকে খুশি করি। এখন আমাদের অর্থ সংকট চলছে, রাজার পাশে দাঁড়ানো রাজকর্মচারীর কর্তব্য। আপনি নবাবের কাছে অনুদান পেলে আমাদের দিয়ে দেবেন। কি নতুন মন্ত্রী মশাই, ঠিক বলিনি? সাধু সাধু, এই নতুন মন্ত্রী, তুমি কি বলো? ইস, প্রথম ধাক্কাটা বেশ জোরে দিল। আমিও ভগবান, হারবো না। হ্যাঁ, এবার মহারাজ, ওই গোপালের দূরদর্শিতার তুলনা নেই। আমার মনের কথাটাকে কিভাবে যে জানতে পারলো, আমিও ঠিক এটাই ভাবছিলাম। ফাঁদে পড়েছো বগা আমার, আমাকে ধাক্কা দেবে। তুমি এখনো আমাকে ঠিক চেনোনি, এবার দেখো তোমার কি হাল করি। দেখেছো কিরকম বজ্জাত মানুষ এই গোপাল? ও কিরকম তোমার ফাঁসিয়ে দিল। হ্যাঁ, ওইখান থেকে আবার আমাকে উঠতে হবে। হ্যাঁ, ও সত্যি মহা মৃত্যুঞ্জয় কবচ ধারণ করে আছে। আরে দাঁড়াও দাঁড়াও, ও একটা সুযোগ আমার হাতে তুলে দিয়েছে। সেটা হলো, মহারাজের কাছে অর্থ সাহায্য না নিয়ে নবাবের জল খাবারের মতো বিষয় ও নিজে দেখবে। হ্যাঁ, ঠিক, গোপাল ভেবেছে ও যেরকম জল খাবার খায় নবাবও সেরকমই খাবে। ও তো জানে না যে নবাবী চাল কাকে বলে, নবাবী ঢং কাকে বলে। ঠিক ঠিক, এই বিষয়টা তো দেখিনি। আমাকে ঠিক মতো মধ্যাহ্ন ভোজন আর রাতের নবাবী খানার ব্যবস্থা করতে হবে। নবাবের মন আমি ঠিক জয় করে নেব। ব্যাস, এইভাবে এগিয়ে যাও, জয় তোমার হবে। শুধু রান্নার পদগুলো ঠিক করে বানাতে বলো, তোমার জয় শুধু সময়ের অপেক্ষা করছে। শুধু আমার আর মহারাজের মুখ চেয়ে এই কাজ তোমাকে করে দিতে হবে ভোলা। এভাবে বলো না গোপাল দাদা, এভাবে বলো না। তুমি রসের যত মিষ্টি আছে সব রাখবে। নবাবের জলখাবার, নবাব যেন মিষ্টি খেয়ে মুগ্ধ হয়ে যান। তুমি তোমার সবটুকু দিয়ে মিষ্টি বানাও। যা খরচ হবে নবাব চলে গেলেই সব শোধ করে দেব। আগে নবাব খুশি হোক, তারপর যা হবার হবে। উজির, আচ্ছা বলো তো, কৃষ্ণনগরের সেরা জিনিস কি? আগে গোপাল, কি আবাদ, একদম সঠিক কথা বলেছো। ওই রকম একটা মানুষকে যদি আমি আমার দরবারে রাখতে পারতাম। যাক ও কথা। দূত, এই কৃষ্ণচন্দ্র খবর নিয়ে এসেছো? এসেছে জাহাপানা। ডাকো তাকে। প্রহরী, প্রহরী, দূতকে খবর দাও, নবাব বাহাদুর ডাকছেন। গিন্নি, আরে এই নাও গো বাজারের থলি, ইলিশ মাছ এনেছি, ডিম ভরা। ও মা, ইলিশ! কি ভাগ্য আমার! এই বেলা ভাজা ইলিশের তেল দিয়ে মেখে এই ভাত খেয়ে রাজসভায় যাব।
ওবেলা এসে ইলিশ ভাপা আর সর্ষে ইলিশ খাবো। ঠিক আছে করে দেব, তবে পেটে সহ্য হবে তো? কেন কেন এই কথা বলছো কেন? না মানে মেঘে মেঘে যে বেলা হচ্ছে সে খবর আছে গো, এখন একটু জিভে লাগাম দাও। হ্যাঁ ওই 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 বয়সের খোঁটা দিচ্ছ তো। একটা কথা বলি গিন্নি, বয়স বাড়াটা বয়সের ধর্ম। বয়স বাড়ুক, কিন্তু মনের বয়স যে কমছে। আরেকটা জিনিস বলতে দাও, ওই যে ডিম ভালো করে ভেজে টক দিয়ে রেঁধে রেখো। আহা, কতদিন খাইনি। চলি গিন্নি পুকুরে স্নান করতে। এই আয়োজন সম্পূর্ণ নতুন মন্ত্রী। বর্ধমান থেকে খুব ভালো পাচক এনেছি, আমার বাড়িতেই রান্না হবে। হ্যাঁ, গোপালকে টেক্কা দিতে হবে কিন্তু। গোপাল আমার কাছে হেরে গেছে। ও কি জলখাবার খাওয়াবে কে জানে। মধ্যাহ্ন ভোজন যাতে ভালো হয় সেটাই আমাকে দেখতে হবে। হ্যাঁ, এবার আমি দেখতে পাচ্ছি গোপালের ভবিষ্যতে একটা কালো গ্রহ খুব দ্রুত এগিয়ে আসছে। আনন্দ করো সবাই। তা খাদ্য তালিকা কিছু করেছেন নাকি নতুন মন্ত্রী মশাই? হ্যাঁ, সব বাদশাহী খানা, নানা স্বাদের। নবাব বাহাদুর খুশি হতে বাধ্য একেবারে। আজ রাতে 3 রকম মোগলাই খানা থাকবে। হ্যাঁ, আজ রাত্রেই বিড়াল মেরে দেবেন নতুন মন্ত্রী। হ্যাঁ, কাল সকাল থেকে যেন নবাব আপনাকেই খোঁজে। কি হে নতুন মন্ত্রী, আজ রাতের আয়োজন সব ঠিক আছে তো? ভগবানে ভরসা রাখুন মহারাজ। ভগবানে অচলা বিশ্বাস আছে আমাদের। শুনে ভালো লাগলো মহারাজ। এ ভগবান ওপরে থাকেন, সবার ভগবান। আমি ওই ভগবানের কথা বলেছি। দারুণ বলেছো গোপাল। তবে আমাদের নতুন মন্ত্রীও কিন্তু খুব কাজের, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কাজের। তবে আমি ওনার কাজের বিচার করার কে? বিচার করবে প্রজারা। দাঁড়াও গোপাল, নবাবের কাছে তোমাকে আমি ছোট করে এই কৃষ্ণনগর ছাড়া যদি না করি তো আমার নাম ভগবান নয়। হ্যাঁ, তোমার সভাকবি কোথায় কৃষ্ণচন্দ্র? বিশ্রামে আছে নবাব বাহাদুর, খুবই অসুস্থ কিনা। আর কৃষ্ণনগরের শ্রেষ্ঠ রত্ন গোপাল কোথায়? এই যে নবাব বাহাদুর আপনার সেবায় হাজির। নবাব বাহাদুর এই আমার নতুন মন্ত্রী, নাম ভগবান। তাহলে তুমি ভগবানের ওপরে অনেক নির্ভরশীল। তা একরকম বলতে পারেন। নবাব বাহাদুর, আজ রাতের খাবার আমার দায়িত্বে, আপনাকে খুশি করবে আশা করি। আজ রাতে আর গুরুপাক কিছু খাবো না, হালকা ফুলকা কিছু হবে। হালকা ফুলকা হবে নবাব বাহাদুর, আপনি বিশ্রাম করুন, আমি আপনার হালকা ফুলকা খাবারের ব্যবস্থা করছি। ব্যাস মিটে গেল ঝামেলা। তাহলে প্রাসাদে চলুন, বিশ্রাম নিন এখন। চলো। এই নিন নবাব বাহাদুর। আহ, কি জিনিস এটা? এটাকে রসগোল্লা বলে। মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে। রাতে আর কিছু খাবার রুচবে না কৃষ্ণচন্দ্র, মুখেই অমৃতর স্বাদ নিয়েই সুখ নিদ্রায় যাব। যা পাওয়া, তাহলে আমার অত আয়োজনের কি হবে? নবাব বাহাদুর, রাতে মুরগ মুসাল্লাম আছে, দো পেঁয়াজা আছে। হ্যাঁ, ও তো রোজই খাই। না 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 না, আজ এই রসগোল্লার পর আর কিছু খেতে ভালো লাগছে না। আমাদের পেটও ভর্তি, মনও তৃপ্ত, এবার ঘুম আসছে। আপনাদের ঘর প্রস্তুত। নতুন মন্ত্রী, নবাব বাহাদুর আর উজিরের ঘরটা দেখিয়ে দাও। চলুন।
ভোলা, তোমার মিষ্টির তো খুব প্রশংসা করলেন নবাব বাহাদুর। হ্যাঁ, তোমার মুখে এইটা শুনবো বলেই তো বসে আছি গো গোপাল দাদা। কাল ওই ছানা বড়া, মনোহরা আর ওই হিগের কচুরি আছে, আর ওই এই কালো জিরে দিয়ে হালকা ডাল, তারপর সরভাজা আর রসগোল্লা। সব লিখে রাখো ভোলা। এইসব নিয়ে তুমি কিচ্ছুটি ভেবো না গোপাল দাদা, কিচ্ছুটি ভেবো না। তুমি নবাব বাহাদুরকে খুশি করো, ব্যাস দেশ বাঁচলে তো আমরাও বাঁচবো। ঠিক আছে, কাল সকালে গরুর গাড়ি পাঠিয়ে দেব, সাবধানে জিনিসগুলো পাঠাবে, কেমন? তুমি নিশ্চিন্তে যাও গোপাল দাদা। চলি ভোলা। কোথা থেকে কি হলো? এই রকম যে হতে পারে সেটা ভাবতেও পারিনি। মহামৃত্যুঞ্জয় কবচ, ওকে হারানো দুঃসাধ্য। এই তো বললেন একটা কালো গ্রহ আসছে। দূর, আপনার গণনার উপর কোনো আস্থা নেই। না না, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তার আজকের খাবারগুলোর কি হবে? আমরা খেয়ে নি, খাবার নষ্ট করা উচিত নয়। ঘ্রাণে তো অর্ধেক পেট ভরেই গেছে, বাকিটা খেয়ে ভরাই। ও ভগবান, ভগবান রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। গিন্নি, একেই বলে কামারের এক ঘা। একটা সুযোগ পেয়েছি, মেরে দিয়েছি। নবাব খুশি, নবাব খুশি মানে মহারাজ খুশি, মহারাজ খুশি মানে সারা দেশ খুশি। যে নবাব বাহাদুর খুশি হলেন, তিনি তোমাকে কিছু পুরস্কার দেবেন না? এই দেখো গিন্নি, আমি ভোলা ময়রার ধার শোধ করে ওকে কিছু উপরি দিতে পারলে খুশি হব, ব্যাস। এবার কাল সকালে নবাব বাহাদুরকে এমন জল খাবার খাওয়াবো, মধ্যাহ্ন ভোজনের কথা ভুলেই যাবেন। আহ, কি সুন্দর, কি স্বাদ, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আজ সকালের খাবারটাও খুব বেশি হয়ে গেল। যা বলেছো উজির। এখনো শেষ হয়নি, রসগোল্লা আছে। রসগোল্লা? তাহলে এটা কি? এটা মনোহরা। কত মিষ্টি আছে, তবে রসগোল্লার তুলনা নেই। একটু শুধরে নি, কৃষ্ণনগরের ভোলা ময়রার রসগোল্লার তুলনা নেই। সব শেষ, আর কিচ্ছু হবে না। আমার ভুলে আমি হারলাম। ও আমাকে জল খাবারই মেরে দিল। নষ্ট হবে কেন, আমরা তো আছি। ভগবান, ভগবান। গোপাল, তুমি তো নবাবকে একেবারে তোমার ঝোলায় পুরে নিয়েছো। শোনো সবাই, নবাব বাহাদুর আমার আর্জি মেনে নিয়েছেন, উনি অনুদান দিয়ে দিয়েছেন। রাজকোষ এখন পূর্ণ, আর পুনর্বাসন দিয়ে দেব চাষিদের। গোপাল, তোমার জল খাবারের জন্য ভোলার কাছে যা যা ধার আছে তা মিটিয়ে দাও। কোষাধ্যক্ষ, বলুন মহারাজ, বলুন। তুমি গোপালের হাতে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। মহারাজ, রাজকোষের অর্থ রাজকোষেই থাকুক। নবাব বাহাদুর যদি খুশি হয়ে কিছু দেন, সেখান থেকে আমি ভোলার ধার মিটিয়ে দেব। কি কুছুটে বুদ্ধি, আবার মারলো। খুব শিক্ষা হলো আবার। গোপাল, তোমার তুলনা নেই। কৃষ্ণচন্দ্র, তোমার কাছে একটা চাওয়ার আছে। বলুন বলুন নবাব বাহাদুর। তোমাদের এই ভোলা ময়রাকে আমি নিয়ে যাব, ওখানে আমাদের কারিগরকে এই রসগোল্লা শিখিয়ে দেওয়ার পরই তবে ওকে ছাড়বো। এই রে, এই মাটি করেছে। ভোলা চলে গেলে তো আমরা কানা, এটাকে মেটাতে হবে।
নবাব বাহাদুর, একটা আর্জি আছে যে। বলো বলো গোপাল বলো। ওখানে গিয়ে শেখানোর চেয়ে এখানে এসে শেখাটা খুব দরকার। কেন কেন? আসলে যে মাটিতে যা হয় এটা মাটিরই গুণ নবাব বাহাদুর। কেমন করে হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরুন এই আখ বলে একটা গাছ আছে, সেখান থেকে চিনি হয়, শ্যামলা গাইয়ের দুধ থেকে ছানা হয়, সেই শ্যামলা গাই কৃষ্ণনগরের ঘাস খায়। এই সব তো এই মাটিরই নবাব বাহাদুর। আর এর একটাও না থাকলে ওই রকম রসগোল্লা যে হবে না নবাব বাহাদুর। তাহলে উপায়? আমি তো রসগোল্লা ছাড়া থাকতে পারবো না। উপায় একটা আছে, আপনাকে প্রতিদিন 10 হাঁড়ি করে রসগোল্লা পাঠাবো। তাহলে তো কথাই নেই। তবুও আমি আমার এক কারিগরকে পাঠাবো। এই রসগোল্লা দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। গোপাল, এই নাও, তোমার আপ্যায়নে খুশি হয়ে 2000 স্বর্ণ মুদ্রা দিলাম। আর এইটা আমার তরফ থেকে তোমাদের ভোলা ময়রাকে 1000 স্বর্ণ মুদ্রা খুশি হয়ে। তাহলে কৃষ্ণচন্দ্র, মনে থাকবে তো, প্রতিদিন 10 হাঁড়ি রসগোল্লা। আপনি মুর্শিদাবাদে পৌঁছন, দেখবেন রসগোল্লা ঠিক পৌঁছে গেছে। চলো উজির, এবার আমরা যাই। সব ভালো তার, শেষ ভালো যার।